তখনও ওয়াকারুজ্জামান জানেন না মার্চ টু ঢাকা সফল হয়ে যাবে। তিনি কথা দিয়ে এসেছেন তখনকার প্রধানমন্ত্রীকে যে মার্চ টু ঢাকা তিনি তার সেনাবাহিনী প্রতিহত করবে, অথচ তিনি বিএনপির একজন নেতার সঙ্গে রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে একটা সরকার, রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে একটা সরকার গঠনের আলোচনা শুরু করলেন এবং তাকে দায়িত্ব দিয়ে দিলেন। বিএনপি প্রধান তারেক রহমান ক্ষমতা গ্রহণের পর থেকে, তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর থেকে আমাকে সবচেয়ে বেশি যেটা বিস্মিত করছে বা যেই সম্পর্কটা আমি সবচেয়ে বেশি বিশ্লেষণের চেষ্টা করছি সেটা হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বিস্ময়কর সুসম্পর্কের বিষয়টা। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, মনে রাখতে হবে 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের কেন্দ্রীয় চরিত্র, তার সঙ্গে কার কখন থেকে ঘনিষ্ঠতা, তার সঙ্গে কার কেমন বিশ্বাসের সম্পর্ক, আস্থার সম্পর্ক, সেটা অনেক ক্ষেত্রেই বাংলাদেশের মতো দেশে, যেখানে আসলে শেষ পর্যন্ত কোনো প্রকৃত তথ্য, নিশ্চিত তথ্য বয়ান বেরিয়ে আসবে সেটা হয়তো আস্থা রাখা যায় না, বিশ্বাস করা যায় না, তখন দুয়ে দুয়ে চার মিলিয়ে যখন এক একটা গুরুত্বপূর্ণ ঘটনাক্রমকে বুঝতে হয়, ইতিহাসের মোড় ঘোরানো 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের মতো ঘটনাক্রমগুলোকে বুঝতে হয়, তখন ওয়াকারুজ্জামানের সঙ্গে তারপর যিনি নবনির্বাচিত প্রধানমন্ত্রী হবেন 2024-এর 5ই আগস্টের পট পরিবর্তনের পরে, সেই তারেক রহমানের কখন থেকে ঘনিষ্ঠতার শুরু, যোগাযোগের শুরু, কেন প্রধানমন্ত্রী হয়ে তারেক রহমান এতটা আস্থা দেখাচ্ছেন এই বহুল আলোচিত সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে, সেই প্রশ্নগুলো খতিয়ে দেখতে হয় বইকি। তারেক রহমান ক্ষমতায় আসার পরে কিন্তু কোনো রাগঢাক না করে যে বার্তাটা স্পষ্ট করেছেন সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের সময় জামায়াতপন্থী কিংবা অন্তর্বর্তীকালীন সরকারপন্থী যেসব ব্যক্তিবর্গ ইউনূস সরকারের পছন্দে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে জায়গা পেয়েছেন কিংবা প্রশাসনের ভেতরে যেসব ব্যক্তিরা নানা রকম পদোন্নতি পেয়েছেন, গুরুত্বপূর্ণ জায়গায় আছেন, তাদের কাউকেই তারেক রহমান প্রয়োজনে রাখবেন না। তারেক রহমান প্রয়োজনে শুধুমাত্র তার বিশ্বস্ত ব্যক্তিবর্গ দিয়ে সামরিক বেসামরিক প্রশাসন সাজিয়ে নেবেন, এবং এটা নিয়ে তারা কোনো রাগঢাক করছেন না। ওই ঢাকা ইউনিভার্সিটির ভিসির যেমন নির্বাচনের আগেই ঘোষণা দিয়ে রাখতে হয়েছে যে আমি চলে যাব এবং তারপর পদত্যাগ করেছি ঘোষণা দিতে হয়েছে, যেমন করে রাতারাতি বদলে গেছে মবের মুখে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং সবাইকে একরকমের চমকে দিয়ে তারেক রহমান সরকার গভর্নর পদে বসিয়েছেন তার অত্যন্ত বিশ্বস্ত বিএনপির একনিষ্ঠ কর্মী সমর্থক এমন এক ব্যক্তিকে, যিনি গার্মেন্টস ব্যবসায়ী, মানে এক গার্মেন্টস ব্যবসায়ী গিয়ে বসেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে শুধুমাত্র এই যোগ্যতায় যে তিনি তারেক রহমান বিএনপির ঘনিষ্ঠ ব্যক্তি বটে। কাজেই তারেক রহমান কিন্তু এই নিয়ে কোনো রাগঢাক করছেন না। সামরিক প্রশাসনেও ব্যাপক রদবদল শুরু হয়েছে এবং এই রদবদল হবে তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়া মাত্র, এই কথা যখন জানাই ছিল তখন থেকে কিন্তু ওয়াকার বাহিনীর ভেতরে একটা উদ্বেগ শুরু হয়েছিল যে ওয়াকার কি টিকে যেতে পারবেন, ওয়াকারের সাথে আসলে সম্পর্কটা কেমন তারেক রহমানের, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে সম্পর্কটা ভালো না হলে, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যদি টিকে না যান তাহলে যে নড়বড়ে পরিস্থিতি সৃষ্টি হবে সেটা আসলে দেশের জন্য কতটা ভালো হবে, কিংবা সেনাপ্রধান ওয়াকার যদি বা টিকে যান তার ঘনিষ্ঠ ব্যক্তিদেরকে যদি তার আশপাশের বলয়ে না রেখে তারেক রহমান তার ঘনিষ্ঠ ব্যক্তিদের কিংবা ওয়াকার বিরোধী যে গোষ্ঠীটি আছে সেনাবাহিনীর ভেতর তাদেরকে উস্কে দেন এসব সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদলে, তাহলে যে টেনশন, উত্তেজনা, অস্থিরতা তৈরি হবে সেনাবাহিনীর ভেতরে তার কি প্রভাব পড়বে। কিন্তু তারেক রহমান সকলকে বিস্মিত করে, মানে আমি অন্তত ভীষণ তাৎপর্যপূর্ণ মনে করছি, সরাসরি বার্তা দিয়েছেন তারেক রহমান এই সামরিক বাহিনীর রদবদলে ওয়াকারুজ্জামানের ওপরেই আস্থা রাখতে চান। তিনি ওয়াকারুজ্জামানকে, যেই ব্যক্তিটি সবচেয়ে বেশি হুমকির সম্মুখীন করেছিলেন ইউনূসের সময়কার প্রধান উপদেষ্টার কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগের পিএসও যিনি নিযুক্ত হয়েছিলেন লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান,
খলিলুর রহমান, বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর যিনি ঘনিষ্ঠ, খলিলুর রহমান আর কামরুল হাসান মিলে সেনাবাহিনীর ভেতরে যে একটা সমান্তরাল নেতৃত্ব তৈরির প্রচেষ্টায় ছিলেন পুরো ইউনুস আমল জুড়ে, ওয়াকারুজ্জামানকে একটা হুমকির মুখে রাখতে ওয়াকারকে সরিয়ে ইউনুস আর খলিল দীর্ঘ সময় এই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে এমনকি সেনাপ্রধান নিয়োগ করতে চেয়েছেন। তারেক রহমান এসেই প্রথমেই এই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে সামরিক বাহিনীর দায়িত্ব থেকেই একরকমের অব্যাহতি দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করে দিয়েছেন। তারেক রহমান ডিজিএফআই এর যিনি প্রধান ছিলেন তাকে সরিয়ে দিয়েছেন। তার মানে সেনা গোয়েন্দা সংস্থা ইউনুসের অধীনে, সেনা গোয়েন্দা সংস্থা সবসময়ই প্রধান নির্বাহীর অধীনে পরিচালিত হয়, যেভাবে চলছিল তাতে তিনি সন্তুষ্ট ছিলেন না, সেটা পরিষ্কার করেছেন। সেনাবাহিনীর দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ হিসেবে যেটাকে দেখা হয় চিফ অফ জেনারেল স্টাফ পদ, সিজিএস পদ, সেখানে তিনি ওয়াকারুজ্জামান যাকে নিয়োগ দিতে চাইছিলেন জানুয়ারির পর থেকে ইউনুস আর খলিলের প্রতিরোধের মুখে পারছিলেন না, সেই মাইনুর রহমানকে নিয়োগ দিয়েছেন। এই প্রত্যেকটি কাজ করে তিনি ওয়াকারুজ্জামানের প্রতি তার আস্থা পুনর্ব্যক্ত করেছেন, প্রতিষ্ঠা করেছেন। শুধু তাই নয়, সর্বশেষ আবারও যে রদবদলগুলো ঘটলো, যেখানে তিনি কিউএমজি পদে শাহিনুল হককে নিয়ে এলেন এবং কিউএমজি পদে শাহিনুল হক এলেন এনডিসি থেকে। এনডিসি সেনাবাহিনীর ভেতরের প্রশিক্ষণ কেন্দ্রের মতো, তো সেখান থেকে তিনি নিয়ে এলেন শাহিনুল হককে সেনাবাহিনীর কিউএমজি পদে, যেই শাহিনুল হক সিজিএস হিসাবেও কিন্তু দায়িত্ব পালন করেছেন। এবং সেই ব্যক্তিকে এখন আবারও ওই একাডেমিক জায়গা থেকে এনডিসি থেকে সরিয়ে এখানে আনা হলো। আর ফাইজুর রহমান, যিনি লেফটেন্যান্ট জেনারেল হয়েছেন ইউনুসের আমলে, যিনি প্রথমে ডিজিএফআই এর দায়িত্ব পেয়েছিলেন এবং পরে যিনি কিনা কিউএমজি পদে দায়িত্ব পালন করছিলেন, সেই লেফটেন্যান্ট জেনারেল ফাইজুর রহমানকে নিয়ে যাওয়া হয়েছে কমান্ডেন্ট হিসেবে এনডিসিতে। কাজেই এই পুরো বিষয়গুলো বুঝলে সেনাবাহিনীর ভেতরে একেবারে যে একটা ওয়াকারের মানে সর্বত কমান্ড প্রতিষ্ঠার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন এবং বার্তা ব্যক্ত করেছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান, তাতে কোনো সন্দেহ থাকে না। কাজেই প্রশ্ন ওঠে তারেক রহমানের সঙ্গে এই ঘনিষ্ঠতার সম্পর্ক, বিশ্বাসের সম্পর্ক ওয়াকারুজ্জামানের কবে থেকে হলো? রাষ্ট্রপতি দেখেন এই তারেক রহমান ক্ষমতা গ্রহণের পর হঠাৎ তার মুখে কথা ফুটেছে, তিনি সুযোগ পেয়ে সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে তারেক রহমান বিএনপির শীর্ষ নেতা, যদি তার পাশে না থাকতেন, হু ইজ আ কর্ডিয়াল পারসন, এই তারেক রহমান যদি তার পাশে দৃঢ়ভাবে না দাঁড়াতেন, যদি তিন বাহিনী প্রধান তার পাশে দৃঢ়ভাবে দাঁড়াতেন, তাহলে তিনি ইউনুস সরকারের ষড়যন্ত্র ভেদ করে সংবিধান রক্ষা করতে পারতেন না। তার মানে সেই সাক্ষাৎকার থেকে আমরা যেমন জানলাম যে শেখ হাসিনার ঘনিষ্ঠ অনুগত রাষ্ট্রপতি, তিনি ভীষণভাবে একটা যোগাযোগের মধ্যে ছিলেন, তাদের মধ্যে একটা আস্থার সম্পর্ক গড়ে উঠেছিল। সেই আগস্ট থেকেই তারেক রহমান আর রাষ্ট্রপতির মধ্যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, আরেক ঘনিষ্ঠ ব্যক্তি শেখ হাসিনার, যিনি কিনা শেখ হাসিনার আত্মীয়, তো সেই ব্যক্তি সেনাপ্রধান, তিনিও, তার সঙ্গেও কি একটা ব্যাপক ঘনিষ্ঠ সম্পর্ক তারেক রহমানের 2024-এর আগস্ট থেকেই গড়ে উঠেছিল। যা যা ঘটছিল তা কি তারেক রহমানের সঙ্গে আলোচনার ভিত্তিতেই ঘটছিল? রাষ্ট্রপতির সাক্ষাৎকার পড়লে যেমন মনে হয় যে রাষ্ট্রপতি যা যা করছিলেন তা একরকম তাদের ভেতরকার আলোচনার ভিত্তিতেই ঘটছিল, বা যা যা করছিলেন না। আর সেনাপ্রধানের ক্ষেত্রেও কি তাই? সেনাপ্রধান কি 3 তারিখ যখন দরবারে বসে গান গেয়ে বা গানের কলি উদ্ধৃত করে তরুণ সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে জানিয়ে দিলেন যে, এবং তরুণ সেনা কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় এই সিদ্ধান্তে পৌঁছলেন যে সেনাবাহিনী আর শেখ হাসিনা সরকারের কথা মেনে চলবে না, তার আগে থেকেই কি তারেক রহমানের সঙ্গে সেনাবাহিনীর সংযুক্ত হওয়া শুরু হয়েছিল? সেটা তো খুব স্বাভাবিক একটা ব্যাপার। দেখেন, বিএনপি, আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলে বিএনপি ক্ষমতায় আসবে, আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলে বিএনপি হবে সর্ববৃহৎ সর্বশক্তিশালী রাজনৈতিক দল, সেটা তো স্বাভাবিক হিসাব। যখন সেনাবাহিনী প্রধান ভাবছেন তিনি 15 বছর ধরে ক্ষমতায় থাকা ভীষণ শক্তিমান একটি রাজনৈতিক সরকারের বিপক্ষে দাঁড়াবেন তার বাহিনীকে নিয়ে, মানে তাদের অর্ডারের বিরুদ্ধে দাঁড়াবেন, ওই অর্ডার আর মেনে চলবেন না, তখন মানে সামরিক কুর যে স্বাভাবিক প্রবণতা, তাতে কি খুব স্বাভাবিক নয় যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বিরোধী রাজনৈতিক শিবিরের সঙ্গে যোগাযোগ শুরু করবেন?
সেনাপ্রধান ওয়াকারুজ্জামান দেখেন 4 তারিখ রাতেই ফোন করেছিলেন, মানে এটা কিন্তু প্রকাশ্য, এই ব্যক্তি নিজেই এটা বলেছেন। খালেদা জিয়ার নিরাপত্তা উপদেষ্টা সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল ফজলে এলাহি আকবর, তাকে 4 তারিখ রাতেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ফোন করে বলেছিলেন যে তিনি যাতে অবশ্যই 5 তারিখ সকাল সকাল সদরে এসে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেন। দেখেন, এই যে বিএনপি নেতা ফজলে এলাহি আকবর, যিনি সাবেক সেনা কর্মকর্তা, খালেদা জিয়া তারেক রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ, তাদের বিশ্বস্ত, সেই ব্যক্তির সঙ্গে যখন ওয়াকারুজ্জামান 4 তারিখেই যোগাযোগ করছেন, তিনি কিন্তু সেদিন গভীর রাত পর্যন্ত শেখ হাসিনা তখনকার প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে বাংলাদেশের অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সে সময়কার মন্ত্রী পরিষদের কয়েকজন সদস্য, নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে মিলে বৈঠক করে এসেছেন কিভাবে 5 তারিখে সেনাবাহিনী মূলত দায়িত্ব নিয়ে এই তরুণ ছাত্র নেতাদের ডাকা মার্চ টু ঢাকা কর্মসূচি বিফল করে দেবেন এবং সরকার রক্ষা করবেন। অথচ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আবার ফোন করছেন সে সময়ে বিএনপির নেতা ফজলে এলাহি আকবরকে, যিনি একজন সাবেক সেনা কর্মকর্তাও বটে। ফজলে এলাহি আকবরের বয়ানে পরিষ্কারভাবে জানা যায় তিনি 2025 সালের 5ই আগস্টের বার্ষিকীর দিনে সেনা কর্মকর্তাদের এক সভায়, সাবেক বর্তমান সেনা কর্মকর্তাদের এক সভায় পরিষ্কার করে বলেন 4 তারিখে সেই ফোন পেয়ে 5 তারিখ তিনি সকাল সকাল সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের কাছে যান এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তাকে তখন দায়িত্ব দেন যে তিনি যাতে সকল রাজনৈতিক দলের যেসব নেতৃবৃন্দকে প্রয়োজনীয় মনে করেন তাদেরকে ডেকে নিয়ে আসেন, যাতে সেনাপ্রধান একটা রাজনৈতিক সমাধান বা একটা রাজনৈতিক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে একটা সরকার গঠন করতে পারেন। ভাবেন, তখনও শেখ হাসিনা দেশত্যাগ করেন নাই, তখনও ওয়াকারুজ্জামান জানেন না মার্চ টু ঢাকা সফল হয়ে যাবে। তিনি কথা দিয়ে এসেছেন তখনকার প্রধানমন্ত্রীকে যে মার্চ টু ঢাকা তিনি তার সেনাবাহিনী প্রতিহত করবে, অথচ তিনি বিএনপির একজন নেতার সঙ্গে রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে একটা সরকার, রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে একটা সরকার গঠনের আলোচনা শুরু করলেন এবং তাকে দায়িত্ব দিয়ে দিলেন। এবং এই সাবেক মেজর জেনারেল বিএনপি নেতা ফজলে এলাহি আকবর তিনি কিন্তু বলেছেন সেনা কর্মকর্তাদের ওই সভায় যে তিনি তখন বেরিয়ে সেনাপ্রধানের দফতর থেকে বেরিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করলেন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বললেন যে কোন কোন রাজনৈতিক নেতৃবৃন্দকে ডাকা হবে সেই ফোন নাম্বারটা তিনি দিলে তিনি তাদের সঙ্গে যোগাযোগ করা শুরু করবেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তখন খুব স্বাভাবিকভাবেই ফজলে এলাহি আকবর তাকে বলেছেন খুব ভালো খবর, আমি আমাদের নেতার সঙ্গে কথা বলে আপনাকে জানাচ্ছি। তার মানে তারেক রহমান কিন্তু জানতেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোন কোন দলের ফোন নাম্বার সেনাপ্রধানের সঙ্গে আলোচনায় বসবার জন্য এই সেনা কর্মকর্তা ফজলে এলাহি আকবরকে পাঠিয়েছেন। তার মানে বিএনপি কিন্তু এই সরকার গঠন থেকে শুরু করে রাজনৈতিক দলগুলোকে একত্র করা এই সকল আলাপে সেনাপ্রধানের সঙ্গে একেবারে গোড়া থেকে ছিল এবং মূলত সেনাপ্রধান তাদের উপরেই দায়িত্ব দিয়ে দিয়েছিলেন। বিষয়টা ওভাবে ভাবলে এখন নতুন করে সত্যি ভাবতে হয় যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে তারেক রহমানের ঘনিষ্ঠতাটা কবে থেকে শুরু হলো। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কি তারেক রহমানের এক রকমের পরামর্শে, নির্দেশনাতেই সিদ্ধান্ত নিলেন যে তিনি যে চাইছিলেন, তারেক রহমানও যে চাইছিলেন 2025-এর ডিসেম্বরের মধ্যেই নির্বাচন, সেই নির্বাচনটা যখন ইউনূস পিছিয়ে দিয়ে ফেব্রুয়ারিতে নিয়ে গেলেন তারা মেনে নিলেন। তিনি যে এক রকমের চাইছিলেন যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান 18 মাস ধরে এক রকমের মবের রাজত্ব চলতে দিলেন, সেটাও কি এক রকমের রাজনৈতিক সিদ্ধান্তেরই ফল যে মবের রাজত্ব চলবে, নির্বাচন হবে, তারপর আবার সব শান্ত হয়ে পড়বে একটা জাদুর পরশের মতো, এবং তার আগে পর্যন্ত, নির্বাচনের আগে পর্যন্ত অপর পক্ষকে একটা বড় ধরনের মকতন্ত্র, লুটপাটতন্ত্র চালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হবে যাতে তারাও ক্ষমতা উপভোগের একটা স্বাদ পান একটা লম্বা সময় ধরে, বছর দেড়েক সময় ধরে। মানে হিসেব নিকেশগুলো কিন্তু এভাবেও করা যায়। নিশ্চয়ই আরো আরো ইঙ্গিত এবং নানা জনের বয়ানে, নানা সূত্রে নানা রকম তথ্য আগামীতে বেরিয়ে আসবে যাতে এই সমীকরণটা, এই রসায়নটা তারেক রহমান এবং সেনাপ্রধানের মধ্যে পরিষ্কার হবে।